ভবিষ্যৎ দেখা যায়, বর্তমান প্রেজেন্ট টাইম, এবং পূর্বজন্ম কিন্তু পূর্বে আমরা কি করছি সেটাও কার্মিক বোঝা যায়। পিএলআরটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা পাস্ট লাইফে নিয়ে গিয়ে ক্লায়েন্টকে দেখাতে পারবো, সে ফিল করতে পারবে, সে নিজে দেখতে পারবে যে সে কি মানে কার্মিক করেছে, ভালো কর্ম করেছে কি খারাপ কর্ম করেছে, সেটা সে নিজে গিয়ে দেখতে পারবে। নমস্কার, একটা ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আজ আবার চলে এলাম আপনাদের সামনে। ইতিমধ্যেই সমাজে আমরা অনেক কিছু প্রসেস রয়েছে যে প্রসেসের মাধ্যমে আমাদের বর্তমান ভবিষ্যৎ কেমন যাচ্ছে বা কেমন যেতে পারে এই সব কিছু নিয়ে আমরা আলাপ আলোচনা করে থাকি। কিন্তু এর পাশাপাশি অতীত জীবনটাও কেমন ছিল, অতীত লাইফটাও আপনার কেমন ছিল, কিছু ভুল ত্রুটি আদৌ কি ছিল, থাকলে সেই ভুল ত্রুটির এফেক্ট বর্তমান লাইফে কতটা পড়েছে, এই সব কিছু নিয়ে আজকের আমাদের এই বিশেষ আলাপচারিতা। আমি তো থাকছি আপনাদের সঙ্গে, এবং ইতিমধ্যে আমাদের এই পডকাস্টে যিনি আজকের আমাদের নতুন অতিথি পূর্ণিমা মণ্ডল, জ্যোতিষাচার্য পূর্ণিমা মণ্ডল, এবং অবশ্যই পাস্ট লাইফ রিগ্রেশন নিয়ে আজকে কিন্তু আমাদের আলাপচারিতা থাকবে। প্রথমে পূর্ণিমাকে অনেক অনেক স্বাগত, নমস্কার আমাদের এখানে সময় দেওয়ার জন্য। আমি জ্যোতিষাচার্য পূর্ণিমা এবং আমি পিএলআর মাস্টারও। বেশ, তাহলে আসুন আমরা আমাদের এই যে ডিসকাশনটাকে আমরা আস্তে আস্তে বাড়াই। আমরা জ্যোতিষ নিয়ে, যেহেতু আপনি জ্যোতিষ নিয়ে দীর্ঘদিন আপনার অনুশীলনের মধ্যে রয়েছেন, ডেফিনেটলি আমরা জ্যোতিষ নিয়ে আলোচনা করব। কিন্তু বর্তমান সময় সবার মুখে মুখে এটা শোনা যায় পিএলআর, পাস্ট লাইফ রিগ্রেশন। এই পিএলআরটা কি এবং কি প্রসেসে এটা হয়, যদি আমাদের দর্শকদের জন্য ছোট্ট করে আগে বলেন। একদমই তাই। এখন প্রেজেন্ট টাইমে যেটা চলছে, আমরা তো বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে তো জানতেই পারি। খুব সহজ পদ্ধতি আছে, যেমন অ্যাস্ট্রোলজি, ট্যারোট, অনেক কিছুই আছে পদ্ধতি। কিন্তু আমরা অতীত জীবনটা কিভাবে কাটিয়ে এসেছি এবং কোনো অতীতের কার্মিক ব্যাগেজ আমাদের সাথে প্রেজেন্ট লাইফে এসেছে কি না, তার জন্য একটাই প্রসেস, সেটা হচ্ছে পিএলআর। হ্যাঁ, তো পিএলআর ফুল ফর্ম হচ্ছে পাস্ট লাইফ রিগ্রেশন। এটা একটা থেরাপিও বটে এবং এটা একটা টেকনিকও। হ্যাঁ, এই টেকনিকটা হচ্ছে যে আমাদের যেটা সচেতন মন, হ্যাঁ, বা কনসিয়াস মাইন্ড, সেটাকে আমরা আস্তে আস্তে একটা মেডিটেশন দেওয়া হয়। ওটা যে বলা হয় যে তুমি কল্পনা করো বাগানে রয়েছো, ফাঁকা মাঠ, লিফট বা আকাশ, মেঘ, এগুলো এরকম ধরনের একটা কল্পনা করতে বলা হয়, যেটা মেডিটেশনের আন্ডারে পড়ে। তো এভাবে আমাদের কনসিয়াস মাইন্ডটাকে ধীরে ধীরে শান্ত করা হয় এবং আমাদের যেটা সাবকনসিয়াস মাইন্ড, ওটাকে অ্যাক্টিভেট করা হয়। আর অ্যাক্টিভেটের মাধ্যমে আমরা আস্তে আস্তে একটা ট্রান্সফর্ম থাকে, যেটা আমরা না ক্লায়েন্টকে ঘুম পাড়িয়ে দিই, না সে জেগে থাকে, একটা ট্রান্সফর্ম, যেটার মাধ্যমে সে আস্তে আস্তে তার যেটা সাবকনসিয়াস মাইন্ড, সেটা অ্যাক্টিভেট হয়ে সে তার পূর্বজন্মে প্রবেশ করে এবং পূর্বজন্মের যে স্মৃতিগুলো, সেগুলো আস্তে আস্তে সে দেখতে থাকে। আচ্ছা, তার মানে সে বর্তমান সময় থেকে সে এই প্রসেসের মাধ্যমে সে চলে যাচ্ছে তার পূর্বজন্ম, এবং এটা একেবারে মানে না পুরোপুরি সে ঘুমাচ্ছে, না পুরোপুরি সে জেগে আছে, একটা অদ্ভুত অবস্থা সে দেখতে পাচ্ছে। আমি এই জায়গাটা খুব ইন্টারেস্টিং যেটা পূর্ণিমা বলছে। এই টোটাল প্রসেসটা করতে মূলত কতক্ষণ সময় লাগে? এটা যার যেরকম ব্যক্তি বিশেষ। কেউ যারা মেডিটেশন করছে বা খুব শান্ত ধীর মানসিকতার মানুষ, তারা খুব তাড়াতাড়ি চলে যায়। আবার যাদের ভীষণ ছটপটে টাইপের একটু, হ্যাঁ, তো তাদের টাইম লাগে। আর সবাই যে যেতে পারবে তারও কোনো মানে নেই। সেটা ফেল হতে পারে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আচ্ছা আচ্ছা, একটা বিষয় পূর্ণিমা আমি জানতে চাইবো, আমি নিশ্চিত আমাদের দর্শক বন্ধুরাও জানতে চাইছেন, সেটা সে এই পিএলআর এর মাধ্যমে, ধরুন সে তার অতীত জীবনটাকে সে দেখছে, এবং সেই অতীত জীবনের তার কিছু ব্যাড কর্মা তার আছে, সেইটা যখন সে আবার ফিরে আসছে, তখন সেই ব্যাড কর্মাটাকে সে ডেফিনেটলি তো এই জন্মে কাটাতে পারবে নাকি, মানে তারপরে বিষয়টা আপনারা কিভাবে? হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে হয়তো আমরা তাদেরকেই পিএলআর করতে বলবো যারা কোনো নির্দিষ্ট ফোবিয়ায় ভুগছে, হ্যাঁ, বা ট্রমা রয়েছে, বা কোনো পার্টিকুলার এলিমেন্ট নিয়ে তাদের ভয় রয়েছে, বা কোনো পেইন রয়েছে, বা ডিপ্রেশন, হ্যাঁ, তাদেরকেই আমরা পিএলআর করাই। সবাইকে কিন্তু করতে বলি না, হ্যাঁ, কারণ সবাই যেতে পারে না বা সবার দরকার নেই। তো সেই ক্ষেত্রে যাদের এই জিনিসগুলো রয়েছে, কোনো ডিপ্রেশন বা ট্রমা, তারা তাদের পূর্বজন্মে গিয়ে ঠিক পার্টিকুলার সেই পূর্বজন্মটাই তাদের নিয়ে যাওয়া হয় বা নির্দেশ দেওয়া হয় যে তুমি ওখানেই যাও এবং ওখানে গিয়ে দেখো যে তোমার সাথে কী এমন ঘটনা ঘটেছে যার জন্য তোমার প্রেজেন্ট লাইফে তার প্রভাবটা পড়ছে।
তো ঠিক সেই জায়গাটাতেই পৌঁছায় এবং সেই ঘটনাটা সে ওখানে অনুভব করে, দেখতে পায়, ক্লিয়ারলি দেখতে পায়। তো দেখার পরে ওখানে রিগ্রেটও চাওয়া হয়, মানে তাকে একটা রিগ্রেটও থাকে, রিগ্রেশনও থাকে। হ্যাঁ, তো সেইভাবে ওখানে দেখলো যদি সে কোনো কারোর সাথে কিছু অপরাধ করে থাকে তাকে সেই সোলটাকে সে ক্ষমা করে দেয়। আর তার প্রতি যদি কোনো অত্যাচার বা কিছু হয়ে থাকে তাহলে সেই সোলের কাছে তাকে ক্ষমা চাওয়ানো হয় বা কিছু। হ্যাঁ, এই মাধ্যমে এই জিনিসটাকে, প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করা হয়। আচ্ছা, পিএলআর আপনি আপনারা দেখছেন, আপনারা বুঝতেই পাচ্ছেন কি বিশদভাবে পূর্ণিমা ব্যাখ্যা করছেন খুব সহজ সরল ভাবে যে পিএলআরটা কি, এবং যারা ডিপ্রেশনের মধ্যে রয়েছে, যারা ট্রমার মধ্যে রয়েছে, তাদেরই নিয়ে যাওয়ার দরকার হয়, বা তাদের অতীত জীবনে তারা কি কি করে এসেছেন, কি না কি করে এসেছেন সেইটা দেখার দরকার হয়। আমি একটা বিষয় জানতে চাইবো, আজ থেকে আমি যদি ভুল না বলি 10-15 বছর আগেও এই শব্দটা সাধারণ মানুষের জানা ছিল না। এই প্রসেসটা বর্তমানে পুরো সব মানুষই প্রায় জেনে গেছেন। তার কারণ জ্যোতিষ, রেকি, এই সমস্ত কিছুর মধ্যেও আমরা কিন্তু নির্ভরশীল। ডেফিনেটলি কাজ করতে হবে, কিন্তু এইগুলো কনফিডেন্স লেভেলটা অনেক বাড়িয়ে দেয়। বর্তমানে মানুষ তারা কতটা এই পিএলআর সিস্টেমের উপর ডিপেন্ডেবল, মানে অধিকাংশ মানুষই কিছু না কিছু তাদের সমস্যা রয়েছে, মানে আপনার কাছে যখন ক্লায়েন্টরা আসছে তারা কি এই ধরনের সমস্যা নিয়ে আসছে, যে পার্সেন্টেজটা কিরকম? হ্যাঁ, একদমই তাই। এটা পিএলআরটা কিন্তু নতুন কিছু নয়, একদম আমাদের অনেক আগের থেকে চলে আসছে, মুনি ঋষিরা তাদের যুগ থেকে। হ্যাঁ, রিসেন্ট বলতে কিছু বেশ কয়েক বছর আগে আমাদের কিন্তু হিন্দি একটা চ্যানেলে দেখানো হতো, পাস্ট লাইফ রিগ্রেশন, এই প্রোগ্রামটা একটা ছিল। তো তারপরে আর তো সেটা নিয়ে সেরকম কিছু হয়নি, কিন্তু আমাদের কলকাতায় বলতে গেলে হ্যাঁ এখন এটা খুব মানে একটা পিএলআরটা সবার মধ্যে একটা করানোর চলছে, যে সবাই পিএলআর করাবো বা কিছু, কিন্তু সবাই করানোর দরকার নেই, যাদের কোনো প্রবলেম আছে তারাই করাও। হ্যাঁ, এটা আমি বলতে চাই। তো শুধু তো করানোর কোনো, এটা কারণ একটু কস্টলিও বটে, আর এটাতে কিন্তু একটা ট্রান্সে নিয়ে যাওয়ার ব্যাপার থাকে। তো আমরা সবাইকে করাতে পারি না, এতে কোনো ফিজিক্যাল কোনো প্রবলেম থাকে, যে কোনো হার্টের প্রবলেম হতে পারে বা শ্বাসকষ্ট হতে পারে, হ্যাঁ, তো মৃগী হতে পারে, তাদের আমরা কিন্তু অ্যাডভাইস করি না পিএলআর করানোর জন্য। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো তো রয়েছেই। আর তাদের শারীরিকগত এরকম সমস্যা থাকলে তাদের পক্ষে করাটাই বেটার। হ্যাঁ হ্যাঁ, ফিজিক্যালি সুস্থ থাকবে, কিন্তু তার মধ্যে এমন কোনো কিছু প্রবলেম রয়েছে যেটা হয়তো অনেক ডাক্তার দেখিয়েছে বা অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছে বা অনেক সাইকোলজিস্ট দেখিয়েছে, তাতেও সবকিছু নর্মাল রিপোর্ট, কিছুতে কিছু কিন্তু প্রবলেমটা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা তখনই বলি যে পাস্ট লাইফে যাও, গিয়ে দেখে এসো যে তুমি এমন কি কার্মিক বা কি এমন তোমার সাথে ঘটনা ঘটেছে যার জন্য তুমি এটা সাফার করছো প্রেজেন্ট লাইফেও। আচ্ছা, একটা কথা ভীষণ ইন্টারেস্টিং, এই পিএলআর করলে তার জীবনে, পরবর্তী জীবনে, বর্তমান জীবনে কতটা পরিবর্তন আসতে পারে, এবং আদৌ এবং তারপরে রেমেডিটা কি? আচ্ছা, যেটা হচ্ছে ব্যাপার, হ্যাঁ পরিবর্তন তো হয়, কারণ হয়তো কারোর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ আছে, বা সন্তানের সাথে প্যারেন্টের মধ্যে সম্পর্ক খারাপ, বা শ্বশুর শাশুড়ি হতে পারে, মা বাবা হতে পারে, যে কোনো কেউ, বা তার কোনো ট্রমা হতে পারে। তো পিএলআর করার পরে তার সেই ট্রমাটা তো থাকছে না, ধীরে ধীরে সেটা থেকে আস্তে আস্তে সেই ট্রমা রিমুভ হয়ে যাচ্ছে, সে আবার নর্মাল লাইফ লিড করতে পারছে, এবং তাদের মধ্যে সম্পর্কটাও যদি দেখে সম্পর্ক খারাপ ছিল কিছু পাস্ট লাইফে, সেই সম্পর্কটাও আস্তে ধীরে ভালো হয়, এই আর কি। আচ্ছা, বুঝতেই পাচ্ছেন পূর্ণিমা যেভাবে কথা বলছে যে পাস্ট লাইফ রিগ্রেশন, পিএলআর কতটা ইম্পর্টেন্ট আজকের দিনে দাঁড়িয়ে, কতটা জরুরি আজকের দিনে দাঁড়িয়ে, এটা কিন্তু ভীষণভাবেই আজকের এই আমাদের আলাপ আলোচনায় কিন্তু সেটা উঠে আসছে। আমি একটা বিষয় জানতে চাইবো, দীর্ঘদিন আপনি জ্যোতিষ চর্চার মধ্যে আছেন, ডেফিনেটলি আমি সেই সাবজেক্টটা একটু টেনে নিয়ে আসছি। জ্যোতিষ চর্চা, পিএলআর, এই রেকি থেরাপি, এর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো কি? মানে আমি যদি ভুল না বলি, জ্যোতিষ চর্চা তো অনেক পদ্ধতিতে হয়, কৃষ্ণ পদ্ধতিতে হয়ে থাকে, অনেক পদ্ধতিতে হয়ে থাকে, বৈদিক পদ্ধতিতে হয়ে থাকে। তার পরবর্তী সময়, মানে আমরা সাম্প্রতিক অতীতে এই বিষয়গুলো দেখেছি, কার্ডের মাধ্যমে কারোর এই মুহূর্তের সিচুয়েশন কি সেটা বলে দাও, এই মানে সামগ্রিক পার্থক্যটা কোন জায়গায় রয়েছে? আচ্ছা, যেটা হচ্ছে আমি অ্যাস্ট্রোলজির পিএলআরটা করি, তো আমি এই দুটোতেই বলতে পারবো, আমি অন্য কিছু করি না। তো বৈদিক অ্যাস্ট্রোলজি যেটা আমি করি, তো আপনি বৈদিক অ্যাস্ট্রোলজি? হ্যাঁ হ্যাঁ, অ্যাস্ট্রোলজি। তো অ্যাস্ট্রোলজি যেটা ব্যাপার, আমরা ওখানেও কিন্তু ভবিষ্যৎ দেখা যায়, বর্তমান প্রেজেন্ট টাইম, এবং পূর্বজন্ম, কিন্তু পূর্বে আমরা কি করছি সেটাও কার্মিক বোঝা যায়। কিন্তু পিএলআরটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা পাস্ট লাইফে নিয়ে গিয়ে
ক্লায়েন্টকে দেখাতে পারবো, সে ফিল করতে পারবে, সে নিজে দেখতে পারবে যে সে কি মানে কার্মিক করেছে, ভালো কর্ম করেছে কি খারাপ কর্ম করেছে, সেটা সে নিজে গিয়ে দেখতে পারবে। কিন্তু অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে বলি যে আপনি ভবিষ্যৎ এটা হবে, বা আপনি অতীতে আপনি এটা করেছেন এজন্য কাল সর্পযোগ হয়েছে বা কিছু, সেই জিনিসটা করি। কিন্তু পিএলআর এর ক্লায়েন্ট নিজে যাবে। হ্যাঁ, এটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা আচ্ছা। আর যখন পিএলআর করছেন তখন অ্যাজ এ পিএলআর মাস্টার আপনিও কি সেই অতীত জীবন সম্বন্ধে ওয়াকিবহাল হচ্ছেন, মানে আপনিও সেটা ফিল করতে পারছেন? একদম একদম। আমি যখন ক্লায়েন্টকে নিয়ে যাচ্ছি ট্রান্সে, তখন আমার সোলটাও কিন্তু সেই তাকে ডিরেকশন দিচ্ছে, সে কিন্তু আমার কথা ডিরেকশন অনুযায়ী চলছে। কিন্তু সে যে ঘটনাটা দেখছে সেটা পুরোপুরি সে নিজে ফিল করে বলছে, সে নিজে দেখে বলছে। কিন্তু আমি হয়তো তাকে মানে হেল্প করছি, তাকে পথ দেখাচ্ছি যে হ্যাঁ তুমি যাও, তুমি এটা দেখছো, বা তুমি কত সাল দেখছো, বা তুমি কি গ্রাম দেখছো, বা কোন ডিস্ট্রিক্ট দেখছো, বা কি ঘটনা দেখছো, বা সে যখন সেই সিনারিটা ওখানে দেখছে না, ঘটনাটা যখন ফিল করছে, তার মধ্যে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজেরও পার্থক্য দেখা যায়। যদি ভয়ের কিছু দেখে, সে মানে আমরা দেখতে পাবো তার বডির মধ্যে ভয় হচ্ছে, বা আনন্দের কিছু দেখলে সে হাসছে, দুঃখের কিছু দেখলে সে কাঁদছে, এরকম। তখন তাকে আমি শান্ত করা, যে না তোমার ভয় নেই, আমি আছি তোমার পাশে, এই জিনিসগুলো এগুলো করা আর কি। খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। আমরা পিএলআর নিয়ে কথা বলছি, পূর্ণিমা রয়েছেন আমাদের সঙ্গে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাই নাকি? একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর পিএলআর নিয়ে আরো বেশ কিছু কথা আমরা শুনবো, জানবো। একটা ছোট্ট বিরতির পর আবারও পিএলআর মাস্টার পূর্ণিমাকে নিয়ে ফিরছি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ছোট্ট বিরতির পর আবারও ফিরে এলাম পিএলআর নিয়ে, যে আমাদের একদম আলোচনা চলছে। রয়েছেন পূর্ণিমা মণ্ডল, রয়েছে আমি পিএলআর মাস্টার। আমি আবারও সরাসরি চলে আসবো। প্রতিদিন প্রতি সময় আপনার কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসে। তো সেক্ষেত্রে যদি কয়েকটা বিষয় আমাদের সাথে একটুখানি আজকে শেয়ার করেন, মানে সবার পক্ষে কি সেই অতীত জীবনে নিয়ে যাওয়া সম্ভব হয় কি না? ডেফিনেটলি হয়তো হয় না। সেই আজকে যদি একটুখানি অভিজ্ঞতা একটু বলেন। একদম। হ্যাঁ, অনেকেই আসে কিন্তু সবাই যেতে পারে না। হয়তো ইউনিভার্স চায় না যে সবাই যাক, মানে সে যাক, যে করছে সে যাক, তার হয়তো কোনো সেরকম কিছু নেই জানার, তার জন্য হয়তো সে যেতে পারছে না। কিন্তু আবার ব্ল্যাক ম্যাজিক করা থাকলেও যেতে পারে না, সে শুধু অন্ধকার অন্ধকার দেখবে। ব্ল্যাক ম্যাজিক মানে বর্তমান সময় হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক করা রয়েছে, হ্যাঁ সেরকম। ওগুলো তো আলাদা আলাদা প্রসেস রয়েছে, ওগুলো সেটা এখন আমি আর আলোচনা করছি না। যেটা হচ্ছে যারা যেতে পারে, সত্যি যাদের কোনো প্রবলেম আছে জানার দরকার, তখন অ্যাঞ্জেল বা তার ইষ্ট দেবতা কিংবা ইউনিভার্স তাকে হেল্প করে যাওয়ার জন্য, সে তখন একদম স্মুথলি চলে যাবে ট্রান্সে। হ্যাঁ, তো সেরকম কিছু আমি এখন কেস হিস্ট্রি যদি বলি, জানতে চাই সবাই, নিশ্চয়ই বলবো। কিরকম একটা বলুন রিসেন্ট হয়েছে? একটা রিসেন্ট হচ্ছে, যেরকম আমি গতকালই করেছি, একজন রয়েছেন, তার সবসময় মনে হয় সে বাচ্চা হতে গিয়ে মারা যাবে। হ্যাঁ, যে বেবি হতে গিয়ে মারা যাবে, এবং তার বেশ কয়েক বছর হয়েছে, ম্যারেজ হচ্ছে, বেবি আসছে না, বিভিন্ন ডাক্তার দেখাচ্ছে, এবং অ্যাস্ট্রোলজিক্যাল তাদের বেবি আসার কিন্তু একদম যোগ রয়েছে, হ্যাঁ, যে সন্তান হবে, এবং বিভিন্নভাবে ডাক্তারও দেখাচ্ছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু তবুও হচ্ছে না। তো সে আমার কাছে পিএলআর করতে এসেছিল, সে এবং তার হাজবেন্ড দুজনেই। তো যেটা হচ্ছে মহিলাটি যখন সে ট্রান্সে গেল, তার পাস্ট লাইফে গেল, সে দেখতে পেল বাংলাদেশের খুলনা জেলায় তার মানে সে রয়েছে, সে একটা মুসলিম কমিউনিকেশনের একজন ফিমেল পার্সন, হ্যাঁ, তার নামও সে বলেছে। হ্যাঁ, তো তার যখন বিয়ে হয়, জেনারেলি বিয়ে হয়েছে, এবার বিয়ের যখন দৃশ্য সে দেখছে, সে তো খুব আনন্দ, হাসছে, আমরাও ওকে দেখতে বলছি হাস্য, কেন বলছে বিয়ে হচ্ছে, ঘর ভর্তি সবাই লোকজন, বাচ্চা কাচ্চা খেলাধুলা করছে, ভীষণ আনন্দ হচ্ছে। তো আমি এবার বললাম বিয়ের পরবর্তী এবার সিচুয়েশনগুলো তুমি দেখো, কারণ ওর ওই পার্টিকুলার কোশ্চেনে কিন্তু আমি ওকে পিএলআর করতে মানে নিয়ে গেছি ট্রান্সে, যে কেন ওর প্রেজেন্ট লাইফে বেবি হচ্ছে না, ওর কোথায় ভয় হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বা হচ্ছে না কেন, বাধা প্রাপ্তি কেন হচ্ছে। হ্যাঁ, তো তুমি সেই পূর্বজন্মে যাও, তো সেটাতেই ওখানে গেছে। তো আমাকে সেই কজটা তো খুঁজে বার করতেই হবে যে কি হলো। তো জেনারেলি বিয়ের পরবর্তী আমি দেখলাম, বললাম তোমার বেবি দেখো বাচ্চা কাচ্চা কজন বা কিছু, তখন সে বললো হ্যাঁ আমার 6-7টা সন্তান, ছেলে রয়েছে 4টে, মেয়ে রয়েছে 3টে। মানে যেরকম জেনারেলি গ্রামে আগে যেরকম হতো আর কি, ছোট ছোট বাচ্চা, কারো 2 বছর বয়স, কারোর 10 বছর, কারো 6 বছর, কারোর 8 বছর। এবার সে ওই টাইপে প্রেগনেন্টও ছিল। তো বললো আমি এখন প্রেগনেন্ট। হ্যাঁ, তো আমি বড় ছেলের বয়স কত, বলছে 12 বছর। আমি ছোট বাচ্চার বলছে 2 বছর।
হ্যাঁ এরকম। তারপর আমি বললাম তোমার সাথে তাহলে কি এমন ঘটনা ঘটলো যাতে তোমার এই প্রেজেন্ট লাইফে এই সমস্যাটা হচ্ছে? তো বললো আমি না মানে মারা গেলাম। আমি বললাম কি করে মারা গেলে? বললো মানে প্রেগনেন্ট অবস্থায় পা স্লিপ করে পড়ে গেছে, পড়ে গিয়ে তখন সে মারা গেল। তো মারা যাওয়ার এই সময় এই যা কথাটা হচ্ছে তখন অলরেডি সে ওই সিস্টেমে আছে, আর আপনার সাথে কথা হচ্ছে। সিস্টেমে আছে। আচ্ছা। আমি যে কথাগুলো কি বলছি ও শুধু আমার কথাই শুনতে পাবে। পারিপার্শ্বিক কিন্তু যে কেউ ওর ভিডিও করছে বা কেউ ঘরে আসতে যাচ্ছে ও কিন্তু কিচ্ছু ফিল করতে পারছে না। ওর কানে শুধু আমার ডিরেকশন গুলোই যাচ্ছে, যেগুলো আমি আচ্ছা, বলছি আচ্ছা। যে ওকে ডিরেকশন দিচ্ছি। তো ও বলল যে আমি বললাম তার সাথে তোমার প্রেজেন্ট লাইফের কি সম্পর্ক? ও বলছে এটাই সব, মানে যে আমি মৃত্যুর সময় মানে এই যে বাচ্চা হতে গিয়ে আমি স্লিপ করে মারা গেলাম, আমার যে কষ্ট হলো, হ্যাঁ যে এই তার জন্য আমি মানে যে আল্লাহর কাছে বলেছিলাম যে আমার এত বাচ্চা মানে এতগুলো বাচ্চা হয়েছে, তাতে একটা কষ্ট বা ওই সময়টা মৃত্যুর সময় কষ্ট, তো তার জন্য হয়তো আমি মানে বলেছি আল্লাহর কাছে যে আমার আর মানে আমার বাচ্চা চাই না, আমার বাচ্চা থেকে এত কষ্ট দিও না। হ্যাঁ আচ্ছা। এই যে তার মধ্যে মানে ফিয়ারটা কাজ করছে, ও মৃত্যুর সময় আমাদের যে চিন্তা ভাবনা নিয়ে আমরা আমাদের মৃত্যুটা হয় প্রেজেন্ট লাইফে কিন্তু মানে জন্ম যখন হবে সেই ফিয়ারগুলো কিন্তু থেকে যায়, আচ্ছা। আসতে থাকে। আচ্ছা। এটাই হচ্ছে তার। তো এই থেকে ও বললো যেটার থেকেই আমার, ওর কিন্তু বিয়ের আগের থেকেই মনে হতো যে বাচ্চা হতে গেলে ও মরে যাবে, ও মরে যাবে, এর জন্য এই ভয়টা এখনো অবধি কাজ করছে। এটাই আর কি। পূর্ণিমা বলছে একেবারে অভিজ্ঞতা থেকে এবং খুব প্র্যাকটিক্যাল কথা, যে কথা উনি বললেন আমি নিশ্চিত যারা আজকে দেখছেন অনেকেই হয়তো ভাবছেন যে পিএলআর কি, পিএলআর করবো কিনা। আপনার সাথে করতে মানে পিএলআর করতে গেলে কিভাবে কন্ট্যাক্ট করবে, কিভাবে আমার যোগাযোগ করবে? কন্ট্যাক্ট নাম্বার আছে, সেখানে যোগাযোগ করবে। আপনি কি চান নাকি তারা আপনার কাছে একদম, আসে? যদি ক্লায়েন্ট বলে তার বাড়িতে গিয়ে সে কমফোর্টেবল, কারণ এখানে একটা কমফোর্ট জোন দরকার। সে যদি আমার আচ্ছা। বাড়িতে সে কমফোর্টেবল না হয় তাহলে সে যেতে পারবে না। সে যদি তার নিজের বাড়িতে একটা কমফোর্ট ফিল করে তো সেখানেই সে করতে পারে। খুব শান্ত হ্যাঁ পরিবেশ হ্যাঁ, দরকার। শান্ত পরিবেশ দরকার। তো আমি ক্লায়েন্টের বাড়ি গিয়েও করাই, সে আমার চেম্বারেও আসতে পারে, তাতে কোনো অসুবিধে নেই। সে যেভাবে কমফোর্টেবল হবে। আচ্ছা, পিএলআর করে পূর্ণিমা এখনো অবধি যারা ধরুন যাদের আগের জন্মে বেশ কিছু ভুল ত্রুটি ছিল, সেই ভুল ত্রুটিকে শুধরে তারা বর্তমান সময় কিরকম ভালো আছে, এরকম কোনো কেস যদি একটু বলেন। হ্যাঁ এরকম হয়েছে রিসেন্ট, যেরকম হচ্ছে গিয়ে একজন ক্লায়েন্ট এসেছিলেন, তার মায়ের সাথে তার সম্পর্ক খুব বিশেষ ভালো না। হ্যাঁ তো তাকে যখন বললাম যে তোমার প্রেজেন্ট লাইফে যে তোমার মা রয়েছে, কেন তোমাদের মধ্যে একটা মানে মা সন্তানের মধ্যে যে একটা বাঁধন থাকে না, একটা গভীর একটা ভালোবাসা বা কিছু, সেই জিনিসটা নেই, তো কেন নেই? হ্যাঁ, এবং অনেক ছোটবেলাতেই তার মা তাকে তার বড় মাসির, যেহেতু সন্তান হয়নি, বড় মাসির কাছে মানুষ করতে দিয়ে দেয়। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ তো এরকম মানে মার থেকে সে ডিটাচ হয়ে যায়। তো এটা জিজ্ঞেস করা, সে যখন তার পাস্ট লাইফে গেল তখন সে দেখতে পাচ্ছে আমাদের উড়িষ্যা জেলার, সে ইংরেজ আমলে, হ্যাঁ তখন দেশ স্বাধীন হয়নি, সেই সময়কার সে ইংরেজদের পুলিশ ছিল। আচ্ছা। তো সে ভীষণ, যেটা ইংরেজদের যেটা অত্যাচার করতে আমাদের, যে জিনিসটা আমরা সবাই হিস্ট্রি বইতে পড়ে এসেছি বা আমাদের যারা দাদু ঠাকুমা ছিল তাদের কাছে জেনে এসেছি, হ্যাঁ খুব অত্যাচার করছে পুলিশ, মানে যে ছোট ছোট বাচ্চাদের মারছে, মহিলাদের মারছে, মহিলাদের সামনে তার স্বামীকে মারছে, সন্তানকে মারছে, সেরকম ঘর থেকে টেনে হিচড়ে বার করে দিচ্ছে, খেতে দিচ্ছে না, খাবার কিনে নিচ্ছে, এত অত্যাচার করছে। আমি যে তোমার কি কোনো কষ্ট হচ্ছে? বলছে না আমার কোনো কষ্ট হচ্ছে না, কারণ আমাদের তো আদেশ দিয়েছে, মানে আমার যে অফিসার রয়েছেন উনি বলছে এটা অত্যাচার করতে হবে, করো। তো সেই সময় তার তো কোনো ফিলই হচ্ছে না যে অন্যায় করছে। এরকমই আমি বললাম তাহলে তো মায়ের সাথে, প্রেজেন্ট লাইফে মায়ের সাথে কি সম্পর্ক এই ঘটনায়? তখন সে বলল যে দেখতে পাচ্ছে যে একটা ঘর থেকে একজন মহিলা, তো সন্তান রয়েছে তার কোলে, ছোট বাচ্চা, সে তাকে ঘর থেকে টেনে হিঁচড়ে বার করে দিচ্ছে, তার সামনে তার স্বামীকে সন্তানকে মানে অকথ্য অত্যাচার করছে। সেই মহিলা কাঁদছে, মানে তার হাতে পায়ে ধরছে, কিন্তু ওরকম করেই যাচ্ছে অত্যাচার। তো সেই মহিলা কিছু একটা অভিশাপ দিচ্ছে, বলছেন যে ভালো করে শোনো। তখন বলছে যে মানে আমার সন্তানকে যখন মায়ের কাছ থেকে কেড়ে নিচ্ছ বা আমার সামনে এরকম অত্যাচার করছো, তুমিও একসময় মায়ের থেকে দূরে সরে যাবে, মানে তোমার মায়ের ভালোবাসা পাবে না। হ্যাঁ তখন আমি বললাম ওই মহিলাটির দিকে তুমি তাকাও। আমরা বলি যে আই টু আই কন্ট্যাক্ট করতে সোলের সাথে, যে তখন সোল চিনতে পারে যে তার সাথে এনার্জি ম্যাচিং হয়, যে কোন এনার্জি প্রেজেন্ট লাইফে ম্যাচিং করছে। তখন যখন সে দেখলো তার নিজের যে এখন মা, তার সাথে ওই মহিলাটির সোল এনার্জি ম্যাচিং করছে। আচ্ছা।
হ্যাঁ, তো সেখান থেকে তো ক্ষমা চাইতে বললাম যে ক্ষমা চাও, বলো যে আমি তো স্বেচ্ছায় করিনি এটা, আমাকে আদেশ দেওয়া হচ্ছে, আমি তার আন্ডারে চাকরি করি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তাকে তো করতেই হবে। তো তখন বলছে ক্ষমা চাইছি, করছে না। আমি বললাম তুমি পায়ে ধরে ক্ষমা চাও, তুমি কান্নাকাটি করো যে আমার এখানে কোনো দোষ নেই, আমি সত্যিই খুব এখন কষ্ট পাচ্ছি। হ্যাঁ, যে তখন করাতে উনি ক্ষমা করলেন এবং জড়িয়ে ধরলেন, ওখানে কাঁদলেন দুজনেই। হ্যাঁ, তো তারপরে সে যখন প্রেজেন্ট লাইফে ফিরে আসলো তখন আমি বললাম কিরকম ফিল হচ্ছে, বলছে না এখন ভালো লাগছে, ক্ষমা চেয়ে। আমি বললাম তাহলে মায়ের সাথে এবার তুমি তো বুঝে গেলে মাকে তুমি অত্যাচার করেছো, তার জন্য এই জন্মে তুমি মার থেকে ডিটাচ হয়ে গেছো, তাহলে মায়ের সাথে এখন তুমি সেভাবেই মানে ইয়ে করবে যে তোমার ভুল ছিল না। ও ভাবছে মা বুঝে আমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে, মায়ের ভালোবাসা পাইনি বা ভালোবাসে না, আর ভাই বোনদের ভালোবাসে, আমাকে কেন বাসছে না। তো সেটা এখানে স্পষ্ট বোঝা গেল যে কেন ওকে সরিয়ে দিয়েছে, যে এই অন্যায়টা করেছিল। তার জন্য তাদের মধ্যে সম্পর্কটা এখন আস্তে আস্তে ঠিক হয়েছে। পূর্ণিমা, আজকের আমাদের এই পর্বে পিএলআর কি এবং কিভাবে পিএলআর করা যায়, পিএলআর এর সিস্টেম কি, কারা কারা পিএলআর করতে পারেন, কেন পিএলআর করলে কি হতে পারে, একদম পুঙ্খানুপুঙ্খ আলাপ আলোচনা করলো। দুটো ইনসিডেন্ট বললো, যে দুটো ইনসিডেন্ট একেবারে ওর সামনে থেকে সেই পিএলআর মাস্টার হিসেবে একদম তাদের মধ্যে অ্যাপ্লাই করেছে, দেখেছে কিভাবে তারা পূর্বজন্মে কি ভুল ত্রুটি করেছিল, পরবর্তীকালে তারা কিভাবে নিজেদের লাইফকে ঠিক করেছে, সেটাও কিন্তু পূর্ণিমা খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরলো। আমরা দ্বিতীয় পর্বে একটা খুব ইন্টারেস্টিং বিষয় আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা যদি এরকম কোনো আপনার নিজস্ব কোনো ক্লায়েন্ট বা যার উপর আপনি এই সিস্টেমটা অ্যাপ্লাই করছেন, আমরা যদি সেই ছবিটা দর্শকদের সামনে তুলে ধরি, আমার মনে হয় ব্যাপারটা একটু জীবন্ত উঠবে, তাই তো? মানে আমি সেটা মানে একদম সেই ভিডিওটা আমরা করতে চাইছি। ঠিক আছে, আশা করি কোনো অসুবিধা নেই। বেশ, আমরা দ্বিতীয় পর্বে এইরকমই একজন ব্যক্তিকে নিয়ে আসবো, যার ওপর পূর্ণিমা সেই পিএলআর সিস্টেম মাধ্যমে অ্যাপ্লাই করবে এবং তিনি তার অতীত জীবনে ফিরে যাবেন। অতীত জীবনে ফিরে এসে তার অভিব্যক্তি আমরা একদম আনকাট আপনাদের সামনে তুলে ধরবো। আমরা পিএলআর নিয়ে দ্বিতীয় পর্বে কিন্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বেশ, আপনারা আমাদের সঙ্গে থাকুন, দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন, একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে আসছে।